সো টুডেজ টপিক ইজ জ। এটা কি বলা হয়, জনরাও বলা হয়। ওকে, টুডেজ টপিক ইজ জ, জনরা। দেখো, তোমাদের মনে রাখবে এখান থেকে তোমাদের 2 আর 5 মার্কস কোয়েশ্চেন থাকবে, যে তোমাদের ইংলিশ মেজরের লিটারেরি টার্মস রয়েছে। মোট 14টা লিটারেরি টার্মস রয়েছে। অলরেডি আমি ট্র্যাজেডি, এপিক, লিরিক এই তিনটে কমপ্লিট করেছি। আজকে আমরা জটা কমপ্লিট করব। ওকে, তো দেখো তোমাদের এমই চ্যাপ্টার্সের বইতে যেমন রয়েছে, আমি পুরোটাকে আগেই বলেছি, আমি আমার নোট দিয়ে পুরোটাকে আগে তোমাদের রেডি করিয়ে দেবো, তারপরে তোমাদের এই বইটা পড়াবো, তারপরে এসিকিউ পড়াবো আর বট কোয়েশ্চেন। ওকে, দেখো এটা হচ্ছে আমার একদম তৈরি করা নোট। দেখো এমএইচ অ্যাব্রামস থেকেই তৈরি করা নোট। ওকে, আগে ক্রিটিক্যাল অ্যানালিসিস করাবো, তাহলে কি আমার পড়ানোর প্যাটার্নটা বুঝতে পারছো তো? প্রথম হচ্ছে আমি নিজস্ব নোট দেবো, সেলফ নোট, যেখানে তোমাকে পুরো প্রসেসটা A to Z শিখিয়ে দেবো। কেন এমএইচ অ্যাব্রামস থেকে আমি লাইন বাই লাইন পড়াচ্ছি না? কারণ ওখানে যেভাবে দেওয়া রয়েছে হ্যাপাজার্ড ওয়েতে, আমি পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের শেখাচ্ছি আমার নোটে। 2 নম্বর, তোমাদের যে বইটা রয়েছে প্রেসক্রাইবড বুক এমএইচ অ্যাব্রামস, সেটা পড়াবো। তারপরে তোমাদের কোয়েশ্চেন আনসার পড়াবো। ওকে, এই তিনটে প্রসেসে চলো আমি প্রথমে আগে নোটটা বোঝাই। জনরা বলতে কি বোঝায়, বোঝো ভালো করে। ঠিক আছে, জনরা মানে কি? জনরা মানে কি সাহিত্যের বিভিন্ন ভাগ, মানে লিটারেরি টাইপ। মনে থাকবে, লিটারেরি টাইপ মনে রাখবে। দ্য ওয়ার্ড জ কামস ফ্রম দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। জ শব্দটা কোথা থেকে এসছে? ফ্রেঞ্চ শব্দ থেকে এসছে। রিফার্স টু আ পার্টিকুলার টাইপ অর ক্লাস অফ লিটারেচার। তাহলে জ মানে কি? পার্টিকুলার টাইপ আর ক্লাস অফ লিটারেচার, সাহিত্যের বিভিন্ন শ্রেণী বিভাগ। আগের বছরগুলোতেও এই কোয়েশ্চেনটি এসেছিল এসিকিউ হিসাবে। ডিফাইন দ্য লিটারেরি টার্ম জ। ওকে, কি লিখতে হবে? জ কামস ফ্রম দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট রেফার্স টু আ পার্টিকুলার টাইপ অফ লিটারেচার। শুধু এতটুকু লিখলেই হবে না, তোমাকে আরো লিখতে হবে। ফর এক্সাম্পল, a novel, a tragedy, comedy or a lyric poem are all different literary genres. এগুলো হচ্ছে বিভিন্ন লিটারেরি জনরার এক্সাম্পল। মানে কি, তুমি আর যদি সাহিত্য লেখো, কবিতার ফর্মে লিখবে, নাটকের ফর্মে লিখবে, যে কোনো ফর্মে লিখবে, এবং সেটাকেই জ বলা হচ্ছে। এবার দেখো, প্রথমত পৃথিবীতে সাহিত্য শুরু হয়েছিল বলতে পারো গ্রিকদের কাছ থেকে। গ্রিক আর গ্রিকদের থেকে কারা লেখা শুরু করে? রোম। এই গ্রিক আর রোমদের দেশের লেখাকে বলা হয় ক্লাসিসিজম। কি বলে? ক্লাসিসিজম। দ্য রাইটিংস অফ অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোম, কি বলা হয়? ক্লাসিসিজম। এই যে ক্লাসিক্যাল রাইটাররা লিটারেরি জকে 3টে ভাগে ভাগ করেন। কটা ভাগে? 3টে ভাগে। ওকে, মনে রাখবে। দেখো, সিন্স দ্য টাইম অফ প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল, ক্লাসিক্যাল যুগের সব থেকে পপুলার রাইটার কারা? প্লেটো, অ্যারিস্টটল, অ্যাসকাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস। ওকে, এরা। সো দেখো, অ্যারিস্টটল এবং প্লেটোর টাইমে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি? লিটারেচারকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। কটা? বলো, আনসার করো, কটা? 3টে ভাগে ভাগ করা হচ্ছে। কিসের উপর নির্ভর করে? যে এখানে কে কথা বলছে এটার উপর নির্ভর করে। তাহলে 3টে ভাগে ভাগ করা হতো। কি কি? 1 নম্বর হচ্ছে লিরিক, 2 নম্বর হচ্ছে এপিক বা ন্যারেটিভ, আর 3 নম্বর কি? ড্রামা। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে ক্লাসিক্যালদের মতে মোট কত রকমের জ ছিল? 3 রকমের। 1 নম্বর হচ্ছে লিরিক। লিরিক মানে কি? লিরিক অলরেডি আগের দিন তোমাদের চ্যাপ্টারটা আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। লিরিক মানে জানো, যেখানে স্পিকার তার পার্সোনাল ইমোশনটা এক্সপ্রেস করে থাকে, এবং এটা মেইনলি ফার্স্ট পার্সনে লেখা হয়। ফার্স্ট পার্সন বলতে কি? আই, উই, এভাবে লেখা হয়। ওকে, মনে রাখবে। এবং এখানে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সের উপর কথা বলা হয়, এবং লিরিকে কোনোদিন কোনো গল্প থাকে না, এটা তার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে। পোয়েট নিজেকে অনুভব করছেন, সেটাকেই কিন্তু লিরিক কবিতার মধ্যে তুলে ধরে। এক্সাম্পল কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। ওকে, এটা একটা এক্সাম্পল লিরিক কবিতার। আরেকটা কি? শেক্সপিয়ারের সনেট নম্বর 116, এটাও একটা এক্সাম্পল লিরিক কবিতার। তাহলে লিরিক কবিতা কি ক্লিয়ার কিনা জানাবে একটু কাইন্ডলি। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেকর্ডেড ভার্সন যখন পেয়ে যাবে পুরো ক্লাসটা করে নেবে। রেকর্ডেড ভার্সন যখন পাবে আরেকবার দেখে নেবে।
একদমই তাই, এবং মনের ভাব প্রকাশ করছে। আগের দিন দেখবে পুরো লিরিকটাকে বুঝিয়েছে আলাদা করে। মানে লিরিক মানে কি, যিনি পোয়েট থাকবেন তিনি তার পার্সোনাল ইমোশনকে এক্সপ্রেস করবেন, এখানে লম্বা কোনো গল্প বলবেন না। কিন্তু আরেক ধরনের যেটা হয় এপিক বা ন্যারেটিভ, এখানে কবি কি করবে, লেখক পোয়েট কি করবে, এই কবিতার মধ্যে একটা লম্বা গল্প রেখে দেয়, যেমন দ্য ইলিয়াড, দ্য ওডিসি, প্যারাডাইস লস্ট, এগুলো সবই পোয়েম, কিন্তু এই পোয়েমের মধ্যে একটা লম্বা গল্প রয়েছে, সুতরাং এগুলোকে বলা হয় এপিক পোয়েম বা ন্যারেটিভ পোয়েম, মনে থাকবে। তাহলে কি, ইন এপিক অর ন্যারেটিভ লিটারেচার দ্য ন্যারেটর টেলস দি স্টোরি, ন্যারেটর কি করে, একটা গল্প বলে, বাট অলসো অ্যালাউজ দ্য ক্যারেক্টার্স টু স্পিক থ্রু ডায়লগ, এবং অন্যান্য ক্যারেক্টার্সদেরও কথা বলতে দেয়। এখানে শুধু যে ফার্স্ট পার্সনে কথা বলা হয় তাই নয়, মানে মেনলি থার্ড পার্সন এখানে ইউজ করা হয়। ওকে, অন্যান্য ক্যারেক্টারদেরও কথা বলতে দেওয়া হয় এপিক পোয়েমের ক্ষেত্রে। এক্সাম্পল দ্য ইলিয়াড, ওডিসি, প্যারাডাইস লস্ট, বোঝা গেল। তাহলে কি, যেমন এপিক বা ন্যারেটিভের কি মেনলি কি নিয়ে লেখা হয়, দিস ওয়ার্কস ইউজুয়ালি ডেসক্রাইব হিরোইক অ্যাকশন, অ্যাডভেঞ্চার, important historical events. So what we see that epic is mainly dealing with the heroic actions, adventures like the Iliad, Odyssey. হোমারের যদি ইলিয়াড ওডিসি দেখো, সেখানে দেখবে একটা গল্প রয়েছে, একটা যুদ্ধের গল্প রয়েছে, যে যুদ্ধটাকে বলা হয় ট্রোজান ওয়ার, সেই যুদ্ধের গল্পটা রয়েছে, ওটাকেই তো বলা হয় এপিক বা ন্যারেটিভ। তবে যে কবিতাটা একটা লম্বা গল্প হবে, অনেকটা লেন্দি হবে, সেই কবিতাগুলোকে বলা হয় এপিক বা ন্যারেটিভ, মনে থাকবে। এই শ্রেণী বিভাগটা কারা করছেন, ক্লাসিক্যালেরা করছেন, মেনলি প্লেটো, অ্যারিস্টটলেরা। তাহলে কি, মেনলি জয়ের তিনটে ভাগ ছিল, লিরিক, এপিক, আর একটা হচ্ছে ড্রামা মানে নাটক। নাটক মানে কি, নাটক মানে হচ্ছে এমন একটা গল্প যে গল্পটা কি স্টেজে পারফর্ম করা হয়, ডায়ালগ থাকে। ইন ড্রামা দ্য স্টোরি ইজ প্রেজেন্টেড এন্টায়ারলি থ্রু দ্য স্পিচ, কি স্পিচের মধ্যে দিয়ে, তাই তো, অ্যান্ড অ্যাকশনস অফ দ্য ক্যারেক্টার্স, এবং ক্যারেক্টারদের অ্যাকশনের মধ্যে দিয়ে প্রকাশ পায়। অ্যান্ড দেয়ার ইজ অবভিয়াসলি আ ডায়ালগ, কি থাকে ড্রামার মধ্যে, কি থাকে একটা ডায়ালগ থাকে, তাই তো, স্টেজ পারফরমেন্স থাকে, মানে পারফরমেন্স থাকে। ওকে, এগুলো দেখতে হবে। দেয়ার ইজ ইউজুয়ালি নো ন্যারেটর টু এক্সপ্লেন দ্য ইভেন্টস, অ্যাকচুয়ালি, এবং কোনো ন্যারেটর থাকে না, মেনলি তারা নিজেরাই কথা বলে, আলাদা করে কোনো কবি কিন্তু এখানে ইনক্লুড থাকবে না। শেক্সপিয়ারের যেমন হ্যামলেট, ম্যাকবেথ, এগুলো হচ্ছে ড্রামা। তাহলে মোট তিনটে লিটারেরি ছিল, মানে কে তিনটে ভাগে ভাগ করা হতো, লিরিক, এপিক আর ড্রামা। বোঝা গেল কিনা জানাও কাইন্ডলি। চলো, মনে রাখবে, যখন 18 বা আর্লি 19 সেঞ্চুরির দিকে আসে, ওকে, তখন কি দেখতে পাচ্ছি আমরা, জার্মান ক্রিটিক্সরা কি করে, এটাকে আরো ডেভেলপ করে, এই থ্রি ফোল্ড ক্লাসিফিকেশনকে আরো ডেভেলপ করে ওরা। মনে রাখবে, জেমস জয়েস কি করছেন, এই ক্লাসিফিকেশনটাকে অ্যাড করছেন তার একটা নভেলের মধ্যে দিয়ে। নভেলটার নাম হচ্ছে এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান। কার লেখা, বলো কার লেখা, হু ইজ দ্য রাইটার অফ দ্য পোর্ট্রেট, বলো। জেমস জয়েস। পরীক্ষা এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু রোড দ্য বুক এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, কি হবে উত্তর, জেমস জয়েস। ওকে, এবার দেখো আগে তাহলে কি, জকে তিনটে ভাগে ভাগ করা হতো, লিরিক, এপিক বা ন্যারেটিভ, আর একটা হচ্ছে ড্রামা। এখন তো আরো রয়েছে, প্রোজ হয়ে গেছে, নভেল হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে আস্তে আস্তে, তাই না। এবার দেখো, দেখো সময়ের সঙ্গে সঙ্গে বায়োগ্রাফি, এসে, নভেল এইসব আরো যুক্ত হয়েছে। মনে রাখবে, ডিউরিং দ্য রেনেসা অ্যান্ড মাচ অফ দ্য 18th সেঞ্চুরি, এই যে 18th সেঞ্চুরির দিকে বা রেনেসার সময়ে, মানে মনে রাখবে ইংল্যান্ডের সাহিত্যের বিভিন্ন যুগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তার মধ্যে কি একটা হচ্ছে রেনেসা, একটা হচ্ছে নিউ ক্লাসিসিজম, মনে রাখবে। মানে নিউ ক্লাসিক্যাল মানে কি, ওই গ্রিক আর রোমান দেশের রাইটিং গুলোকেই তো ক্লাসিসিজম বলা হয়। তো ওটাকে যখন ইংল্যান্ডে নতুন করে আবার তুলে ধরা হয়, ওটাকে বলা হয় নিও ক্লাসিসিজম। ওকে, নিও ক্লাসিসিজম। সুতরাং
এই রেনেসাঁ এবং 18th সেঞ্চুরিতে আমরা দেখছি যে এই ক্রিটিক্সরা কি বিশ্বাস করছে যে জনরাস আর ফিক্সড অ্যান্ড পার্মানেন্ট। ওকে, এবং অ্যাকর্ডিং টু দ্য, দেখো, অ্যাকর্ডিং টু দ্য নিউ ক্লাসিক্যাল ক্রিটিক্স, নিউ ক্লাসিক্যাল যারা ক্রিটিক রয়েছে তারা কি বলছে, নিউ ক্লাসিক্যাল মানে কি, আরে বাবা ইংল্যান্ডের সাহিত্যকে বিভিন্নভাবে ভাগ করা হয় সাহিত্যকে, তার মধ্যে একটা হচ্ছে নিউ ক্লাসিসিজম। সো অ্যাকর্ডিং টু দ্য নিউ ক্লাসিক্যাল ক্রিটিক্স, ইচ প্রত্যেকটা জনরার নিজস্ব সাবজেক্ট ম্যাটার, স্টাইল, স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ থাকে, ইমোশনাল এফেক্ট থাকে। যেমন একটা ট্র্যাজেডির কি থাকবে, সিরিয়াস সাবজেক্ট এবং নোবেল ক্যারেক্টার্স থাকবে ট্র্যাজেডির মধ্যে। কমেডির মধ্যে কি থাকবে, অর্ডিনারি পিপল, হিউমারাস সিচুয়েশন, এসব থাকবে। ওকে, কিন্তু মনে রাখবে কি মনে করা হতো নিউ ক্লাসিক্যালদের যুগে, ট্র্যাজেডির মধ্যে যদি কমেডি প্রবেশ করে যায় তাহলে কিন্তু সেটাকে ইমপ্রপার হিসেবে ধরা হবে। ওকে, ইট ইজ নট কারেক্ট টু মিক্স ট্র্যাজেডি উইথ কমেডি। বুঝতে পারলে তো কথাটা? ট্র্যাজেডির মধ্যে যদি কমেডির আইডিয়া চলে আসে না, তাহলে কিন্তু সেটাকে ইমপ্রপার হিসেবে ধরা হতো আগে। কিন্তু এখনকার যুগে ট্র্যাজিক কমেডি বলে একটা আলাদা লিটারেরি যত রয়েছে। হোয়াট ইজ ট্র্যাজিক কমেডি? হোয়াট ইউ হ্যাভ সিন দ্যাট there is obviously the notion of tragedy as well as as well as the notion of comedy is also there. বোঝা গেল আইডিয়াটা? বোঝা গেল ক্লাসিক্যালরা কি বলছে, নিউ ক্লাসিক্যালরা, যে প্রত্যেকটা জনরার একটা নিজস্ব সাবজেক্ট ম্যাটার থাকবে। ট্র্যাজেডির কি সাবজেক্ট ম্যাটার থাকবে? সিরিয়াস সাবজেক্ট ম্যাটার। কমেডির অর্ডিনারি পিপল এবং হিউমারাস সিচুয়েশন। চলো এবার আমরা আসবো পিওর জ বলতে কি বোঝায়। পিওর জ, দেখো পিওর জ বলতে কি বোঝায়, নিউ ক্লাসিক্যাল ক্রিটিক্সরা বলছে। এবার নিউ ক্লাসিসিজম মানে কত, ইংল্যান্ডে ওই তো 1660 থেকে 1798 এই সালটাকে বলা হয়, এতদূরকে বলা হয় নিউ ক্লাসিসিজম। ওকে, তো নিউ ক্লাসিক্যাল ক্রিটিক্সরা বলছে দ্যাট এভরি লিটারেরি ওয়ার্ক শুড বিলং টু ওয়ান পিওর জ। বলছে প্রত্যেকটা মানে জয়ের, প্রত্যেকটা লিটারেরি ওয়ার্কের একটা নির্দিষ্ট জ থাকবে। মানে ধরো যেটা দুঃখের হলো, সিরিয়াস হলো, সেটা ট্র্যাজেডি, যেটা হাসির হলো, হিউমারাস, কমিক, তাহলে সেটা কমেডি। তো বলছে দে অপোজড, কারা, নিউ ক্লাসিক্যালরা, দে অপোজড কম্বাইনিং ডিফারেন্ট জনরাস ইন আ সিঙ্গেল ওয়ার্ক। মানে কি, একটা টেক্সটের মধ্যে ধরো ট্র্যাজেডির মধ্যে কমেডি প্রবেশ করলো, নিউ ক্লাসিকরা বলছে না, তাহলে ট্র্যাজেডির বিউটিটা নষ্ট হয়ে যাবে, ট্র্যাজেডি আর পিওর থাকলো না। ওকে, পিওর জ মানে কি, মানে একটা এভরি লিটারেরি ওয়ার্ক শুড বিলং টু আ সিঙ্গেল পার্টিকুলার জ। ওকে, তাদের মতে এই ট্র্যাজেডি শুড রিমেইন আ ট্র্যাজেডি অ্যান্ড শুড নট কন্টেন কমিক সিনস, এবং ট্র্যাজেডির মধ্যে কোনো কমিক সিন আসবে না। বোঝা গেল পিওর জ বলতে কি বোঝায়? বোঝা গেছে? পিওর জ মানে হচ্ছে কি, ধরো একটা ট্র্যাজেডি লেখা হচ্ছে, ট্র্যাজেডির মধ্যে যেন কমেডি না চলে আসে, তাহলে তারা পিওরিটি থাকবে না, পবিত্র থাকবে না। বুঝতে পারলে কথাটা? ওকে, যেমন দেখো এক্সাম্পল, আর সিরিয়াস ট্র্যাজিক প্লে শুড নট সাডেনলি ইনক্লুড কমিক এন্টারটেনমেন্ট। একটা সিরিয়াস ট্র্যাজিক প্লেতে তো কখনো কমিক এন্টারটেনমেন্ট থাকবে না। ঠিক আছে, ট্র্যাজেডির মধ্যে ট্র্যাজেডি থাকবে, দুঃখ থাকবে, আনন্দের জিনিস থাকবে না। এবার দেখো হায়ারকি অফ জনরাস, জনরার আবার হায়ারকি রয়েছে। হায়ারকি মানে কি, আপার লোয়ার বলতে হায়ারকি বোঝানো। হায়ারকি মানে কি, যে বিভিন্ন পজিশন, কেউ আপার পজিশন, কেউ লোয়ার পজিশনে রয়েছে। বলছে এই নিউ ক্লাসিক্যাল যুগে জনরাস ওয়ার অ্যারেঞ্জড ইন আ হায়ারকি, জনরাগুলোকে কি করা হতো, একটা নির্দিষ্ট হায়ারকিতে রাখা হতো অ্যাকর্ডিং টু দেয়ার প্রেস্টিজ অ্যান্ড ইম্পর্টেন্স। মানে কার কত গুরুত্ব রয়েছে, কার কত প্রেস্টিজ রয়েছে কোন জয়ের, তার উপর নির্ভর করে কাউকে হায়ার জ, কাউকে লোয়ার জ, এরকম রাখা হতো। ওকে, কাউকে হায়ার জ, কাউকে লোয়ার জ, এরকম রাখা হতো। দেখো তাহলে কি হায়ারকি অফ জ বলতে কি বোঝায়, যে নিউ ক্লাসিক্যাল যুগে জনরাকে একটা নির্দিষ্ট হায়ারকি অনুযায়ী তাকে কি করা হতো, অ্যারেঞ্জ করা হতো। যেমন দেখো নিউ ক্লাসিক্যালটা বলছেন
হায়ার যদি কিছু থেকে থাকে, হায়ার জনরা যদি কিছু থেকে থাকে, এপিক আর ট্র্যাজেডি। এপিক আর ট্র্যাজেডিকে ধরো তো হায়ার জনরা। কেন? দিস জনরাস ডেল্ড উইথ কিংস, হিরোজ, ন্যাশনাল হিস্ট্রি, সিরিয়াস মোরাল ইস্যু। কারণ এগুলো তো সিরিয়াস জিনিস নিয়ে লেখে, সুতরাং এগুলোকে কি ধরা হতো? হায়ার জনরা ধরা হতো, হায়ার জনরা। ওকে। আর লোয়ার জনরার মধ্যে কি ধরা হতো? প্যাস্টোরাল পোয়েট্রি, শর্ট লিরিক পোয়েমস, এপিগ্রামস, এগুলো সব বিভিন্ন ধরনের কবিতা। ওকে। তো হায়ার জনরার মধ্যে কি এপিক আর ট্র্যাজেডিকে ধরা হতো? পরীক্ষা আসবে হায়ার জনরার মধ্যে কাকে কাকে ধরা হতো? কি উত্তর দেবে বলো? এটা কারা বলতেন? রাইটার্সরা, নিউ ক্লাসিক্যাল রাইটার্সরা, তাই তো, নিউ ক্লাসিক্যাল রাইটার্সরা। তাহলে কি? আর লোয়ার জনরার মধ্যে প্যাস্টোরাল পোয়েট্রি। কি বললাম? লোয়ার জনরার মধ্যে কি পড়ে? প্যাস্টোরাল পোয়েট্রি। আচ্ছা, প্যাস্টোরাল পোয়েট্রি কি স্যার? প্যাস্টোরাল পোয়েট্রিকে ওই লোয়ার চোখে দেখো তো, যেগুলো মানে লোয়ার জনরা, এগুলো তো সিরিয়াস নয়, ঠিক আছে? প্যাস্টোরাল পোয়েট্রি মানে কি? যে পোয়েট্রি গুলো দ্যাট ডিসক্রাইবস দ্য রুরাল লাইফ, শেফার্ডস, নেচার অ্যান্ড দ্য কান্ট্রি সাইড। মানে গ্রাম্য পরিবেশ হবে, সেখানে কোনো শেফার্ড থাকবে, প্রকৃতি থাকবে, গ্রামীণ জীবনযাপন থাকবে। ওকে, সেখানে যখন কোনো কবিতা লেখা হচ্ছে সেটাকে বলা হবে প্যাস্টোরাল পোয়েট্রি। ওকে। শর্ট লিরিক পোয়েম, ছোট লিরিক পোয়েমগুলোকে। এছাড়াও এপিগ্রাম। এপিগ্রামগুলো কি? দেখো, মানে হোয়াট ইজ সি দ্যাট, এগুলোকে তো লোয়ার জনরার মধ্যে ধরা হচ্ছে, প্যাস্টোরাল পোয়েট্রিকে, শর্ট লিরিক পোয়েমকে আর এপিগ্রামকে। এপিগ্রাম মানে কি? খুব ছোট। ওকে, মানে ছোট একটা আইডিয়া, মানে ইট ইজ আ শর্ট পোয়েম দ্যাট এক্সপ্রেসেস অ্যান আইডিয়া ইন আ ক্লিয়ার ওয়ে। খুব চালাকি করে যদি কোনো আইডিয়াকে রিপ্রেজেন্ট করা হয় তখন সেটা বলে এপিগ্রাম। অত আমাদের এখানে জেনে লাভ নেই, শুধু মনে রাখবে লোয়ার জনরার মধ্যে কে কে পড়ছে? প্যাস্টোরাল পোয়েট্রি, শর্ট লিরিক পোয়েম, এপিগ্রাম। শেক্সপিয়ার কিন্তু এটা মানতেন না। শেক্সপিয়ার কিন্তু একটা স্যাটায়ার করছেন জনরার ক্লাসিফিকেশনের উপরে। শেক্সপিয়ার কিন্তু জনরার ক্লাসিফিকেশনের উপর স্যাটায়ার দিচ্ছেন। শেক্সপিয়ার বলছেন যে, মানে হ্যামলেট নাটকের মধ্যে দিয়ে অ্যাক্ট টু সিন টুনি গিয়ে বলছেন পলোনিয়াস ক্যারেক্টার মধ্যে দিয়ে যে নাটককে বিভিন্ন রকম ভাবে বলছে, ট্র্যাজেডি, কমেডি, হিস্ট্রি, প্যাস্টোরাল, প্যাস্টোরাল কমিক্যাল, হিস্টোরিক্যাল প্যাস্টোরাল, ট্র্যাজিক্যাল কমিক্যাল, হিস্টোরিক্যাল প্যাস্টোরাল। মানে কি শেক্সপিয়ার এই এক্সাজারেটেড বা অতিরঞ্জিত লিস্টটা ব্যবহার করলো কেন? সেই সমস্ত ক্রিটিক্সদের স্যাটায়ার করার জন্য, যে যারা প্রত্যেকটা লিটারেরি ওয়ার্ককে আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে ফেলে দেয়। মানে অত জনরা আমাদের প্রয়োজন নেই। ক্লিয়ার হলো? শুভঙ্কর মিউট করে রাখো, কাইন্ডলি মিউট করে রাখো, যখন আনসার দেবে তখন অন করবে, আনমিউট করবে, এখন মিউট করে রাখো। দেখো, এই যে ফিক্সড জ থিওরি, এটার ডিক্লাইন কবে ঘটছে? ডিউরিং দ্য 18th সেঞ্চুরি, মানে ওই তো 1780-90 সালের ওদিকে। রাইটার্স, আমি কি দেখতে পাচ্ছি? রাইটার্স বিগ্যান এক্সপেরিমেন্টিং উইথ নিউ লিটারেরি ফর্মস। রাইটার্সরা নতুন নতুন লিটারেরি ফর্মের সঙ্গে এক্সপেরিমেন্ট করতে থাকলো। ওকে, এবং দিস নিউ, মানে যে জনরা যে ফিক্স, এটা আস্তে আস্তে 18th সেঞ্চুরি রাইটাররা মানছেন না। ওকে, যেমন দেখো, মানে সেই টাইমে নভেল লেখা হচ্ছে, নভেল লেখা শুরু হচ্ছে আস্তে আস্তে। দেখো, এবং দ্য রোমান্টিক রেভলিউশন, মনে রাখবে রোমান্টিক রাইটার্সরা সব থেকে বেশি ইউজ করতো ইমাজিনেশন, ইমোশন, অরিজিনালিটি, পার্সোনাল এক্সপ্রেশন দেন ফিক্স রুলস। মানে দ্য রোমান্টিক রাইটার্স ডিড নট লাইক দ্য ফিক্স রুলস। রোমান্টিক রাইটার কি? ইংল্যান্ডের সাহিত্যের বললাম না বিভিন্ন যুগ, তার মধ্যে একটা হচ্ছে রোমান্টিসিজম, 1798 থেকে 1837। তো দেখো,
এই রোমান্টিক রাইটার্সরা কি করতো, কল্পনার উপর জোর দিত, আবেগের উপর জোর দিত, অরিজিনালের উপর জোর দিত। তাহলে তারা কোন ধরনের কবিতা লিখবে, লিরিক পোয়েম না এপিক পোয়েম, বলো তো? কোন ধরনের কবিতা পার্সোনাল ইমোশনকে এক্সপ্রেস করে, লিরিক না এপিক? তোমরা কিন্তু একটু সিরিয়াসলি পড়াশোনা করো, আমি বারবার বলছি তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো একটু। ওকে, মাত্র এখন বেশিরভাগ জনই ব্যাচে জয়েন হয়নি। ওকে, সো পরের দিন আমি ক্লাসের কোনো রেকর্ডেড ভিডিও পাঠাবো না। যারা যারা লাইভ ক্লাস করবে তারাই রেকর্ডেড ভিডিও পাবে অনলি। দেখো, রোমান্টিক রাইটার্সরা কিসের উপর জোর দিচ্ছে, ইমাজিনেশন, ইমোশন, অরিজিনালিটি, এগুলোর উপরে। মোর দ্যান ফিক্স রুলস, ফিক্স রুলস নয় যেন কি, তাহলে রোমান্টিক রাইটার্স এগুলো জোর দিচ্ছে মানে ওরা সব থেকে কোন ধরনের ফর্মকে বেশি লিখতো, লিরিক। লিরিক পোয়েমকেই বলা হয়, লিরিক পোয়েমের মধ্যে সব থেকে বেশি ইমোশনকে এক্সপ্রেস করা হয়। রাইজ অফ দ্য লিরিক, লিরিক পোয়েমে কিভাবে উঠে আসলো দেখো, রোমান্টিক পিরিয়ডে দ্য লিরিক পোয়েম বিকেম দ্য মোস্ট রেসপেক্টেড লিটারেরি ফর্ম। পরীক্ষা আসবে, ডিউরিং দ্য রোমান্টিক পিরিয়ড হুইচ লিটারেরি ফর্ম বিকেম দ্য মোস্ট রেসপেক্টেড, লিখতে হবে লিরিক পোয়েম। ওকে, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি মিড 20th সেঞ্চুরির দিকে, মানে 1950-এর এদিকে নিউ ক্রিটিক্সরা একটা অ্যাটেনশন দিল কোন দিকে, জনরার উপরে। এটা আমি বলে রাখি, নিউ ক্রিটিক্স বলতে কি বোঝায় শুনে নাও ভালো করে, হ্যাঁ? একটা আইডিয়া রয়েছে নিউ ক্রিটিসিজম, কি বলে নিউ ক্রিটিসিজম মানে কি? নিউ ক্রিটিসিজম মানে হচ্ছে এটা শুরু করছেন হচ্ছেন আই.এ. রিচার্ডস। কি করছে দেখো, তিনি বলছেন যে ধরো এটা একটা পেজ, একটা টেক্সটকে ব্যাখ্যা করতে গেলে সেই রাইটারে কি করেছে, রাইটারের ব্যাকগ্রাউন্ড জানার আমাদের প্রয়োজন নেই। ওকে, সে রাইটারের ব্যাকগ্রাউন্ড জানার আমাদের প্রয়োজন নেই, রাদার উই মাস্ট ফোকাস অন দ্য পেজ, এক্সপ্লিকেশন ডি টেক্সট বলা হয় ফ্রেঞ্চ যেটাকে। তার মানে কি দেখো, খুব ভালো করে শেখো আগে জিনিসটাকে, যে আমরা কি দেখতে পাচ্ছি, এক্সপ্লিকেশন ডি টেক্সট। তার মানে সো হোয়াট উই সি দ্যাট, যে একটা টেক্সটের স্ট্রাকচার কি, তারপরে তার ইমেজ কি, ওকে, সেই টেক্সটের এ টু জেড আমরা এখানে অ্যানালিসিস করব। মানে টেক্সটের পেজের উপর যা রয়েছে সেটাকে বলে নিউ ক্রিটিসিজম। মানে এরা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে যাবে না, এরা কি নিয়ে আলোচনা করে, একটা টেক্সটের স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ, ইমেজারি, সিম্বলিজম, আইরনি, ইউনিট অফ দ্য টেক্সট, রাদার দ্যান ইটস ক্লাসিফিকেশন ইনটু আ পার্টিকুলার জন। কোন জনই লেখ করছে বা কি, এসব নিয়ে ওরা যাবে না। মানে দে উইল মেনলি ফোকাস অন দ্য স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ, ইমেজারি, এইসবের উপরে। ওকে, এদের বলে নিউ ক্রিটিক্স। তাহলে কি আমরা এখনো পর্যন্ত বিভিন্ন লিটারেরি জ পেলাম, কিন্তু আমরা বলবো বারবার করে ক্লাসিক্যাল যুগে 3টে লিটারেরি জই ছিল, লিরিক, এপিক আর ড্রামা। ওকে, তাছাড়া আরো যা যা রয়েছে আমি সব দিয়ে দিয়েছি, এক্সাম্পলও দিয়েছি তোমাদের। লিরিকের এক্সাম্পল কি, সনেট নম্বর 116, কোনো কবিতার নাম হলে কোটেশন হবে, কোনো বইয়ের নাম হলে আন্ডারলাইন হবে। দ্য ইলিয়াড একটা বইয়ের নাম, প্যারাডাইস লস্ট একটা বইয়ের নাম, হ্যামলেট একটা বইয়ের নাম। ট্র্যাজেডি এক্সাম্পল কি, হ্যামলেট। এই এক্সাম্পলগুলো পড়ে রাখো, প্রত্যেকটা জিনিস পড়তে হবে কিন্তু, নাহলে কি করে মার্কস তুলবে তোমরা? আমি যা পড়াচ্ছি এর বাইরে কিন্তু কোনো কিছু তোমাদের থাকবে না। ওকে, এটা মাথায় রাখবে। দেখো 1950 সালের দিকে লিটারেরি ক্রিটিক্সে কি হচ্ছে, এই লিটারেরি জনরার দিকে একটু ইন্টারেস্টেড হচ্ছেন। ওকে, সো দেখো আমাদের আর এগুলো সেভাবে ইম্পর্টেন্ট না। একটা ইম্পর্টেন্ট লাইন মনে রাখবেন, নর্থ অফ ফায়ার proposed an archetypal theory of genres in his famous book Anatomy of Criticism। এই বইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে।
নর্থ অফ মানে অ্যানাটমি অফ ক্রিটিসিজম বইটা কে লিখেছিল? হু রোড দ্য বুক অ্যানাটমি অফ ক্রিটিসিজম? বলো। নর্থ অফ ফায়ার, নর্থ অফ ফায়ার, নর্থ অফ ফ্রাই, সরি নর্থ অফ ফ্রাই। দেখো আমি একটা কথা বলি, এই জনরার উপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুরো ওভারঅল আমি এখন একটা আইডিয়া দিচ্ছি। দেখো যখন নোটসে যাবে পুরো ওভারঅল একটা নোটস আমি লিখে দিয়েছি, যেটা তোমাদের খুব হেল্পফুল হবে। ওকে, এবং সেগুলোই আসবে। একটাই 5 মার্কসের নোট দিচ্ছি, মাত্র একটাই, যে রাইট এ নোট অন জ। ওটা পড়লে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যেহেতু এখন ওভারঅল অ্যানালিসিস চলছে, শেখা চলছে, আমরা পুরোটাকে ওভারঅল দেখছি। কি কি দেখলাম? জনরা কি, সাহিত্যের বিভিন্ন ভাগ, আগে জনরাকে কভাগে ভাগ করা যেত, লিরিক, এপিক, তারপরে ড্রামা, আস্তে আস্তে যখন ডেভেলপ হচ্ছে নভেল উঠে আসছে, বায়োগ্রাফি উঠে আসছে। ওকে, সেগুলো দেখতে পাচ্ছি। আবার বিভিন্ন রাইটার রয়েছে যারা জনরার উপরে বিভিন্ন কাজ করেছেন। ওকে, আচ্ছা, এবার দেখো কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, এর বার্তা সেভাবে কিছু নেই। নর্থ অফ ফায়ার কি করছেন মনে রাখবে? অ্যানাটমি অফ ক্রিটিসিজম বইটা লিখছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু আমি ভিভিআই দিয়ে রাখলাম। হু রোড দ্য বুক অ্যানাটমি অফ ক্রিটিসিজম। এবং তাই নয়, তোমাদের দেখো পরীক্ষা আসার মধ্যে 2 মার্কস পুরো সাজিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো পুরোটা সাজিয়ে দিয়েছি, দেখো পুরোটা সাজিয়ে দিয়েছি। এই যে দেখো, হু প্রপোজড অ্যান আর্কিটাইপাল থিওরি, কে প্রপোজ করেছিল? নর্থ অফ ফায়ার। কোন বইতে? অ্যানাটমি অফ ক্রিটিসিজম। এ টু জেড দেখতে পাচ্ছ, কোনো রকমের অসুবিধা তোমাদের এখান থেকে হবে না। আমি এ টু জেড অ্যাজ ফার অ্যাজ ইংলিশ অনার্স ইজ কনসার্ন আর ইংলিশ মেজর ইজ কনসার্ন, প্রত্যেকটা জিনিস যা করিয়ে দেবো, এর বাইরে না কোনো কোয়েশ্চেন আসবে, না তোমাদের শেখাতে কোনো সমস্যা হবে। মাত্র 19টা এসিকিউ দিয়েছি, একটাই 5 মার্কস দিচ্ছি, এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকবে না। যেটা আমি বলি, আমি প্রথমে তোমাদের শেখাবো, তারপর কোয়েশ্চেন আনসার। এই শেখানোর সময় তোমাদের শিখতে হবে, কোয়েশ্চেন আনসার রেডি করতে হবে, তবেই কিন্তু তোমরা ভালো মার্কস পাবে, যাই সাহিত্যটাকে শিখবে। ওকে, এবং তোমাদের প্রতি সেই বিশ্বাসটা আমার রয়েছে, তোমরা যথেষ্ট কেপেবল রয়েছো। সুতরাং তোমরা নিজেদের, যেহেতু একদম ফার্স্ট সেমিস্টার কেবল ভর্তি হয়েছো, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে, কিন্তু প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হবে, শিখতে হবে, তাই না? না হলে কিন্তু খুব মুশকিল। দেখো, তারপরে তোমরা যা মনে রাখবে, এছাড়া আমাদের সেভাবে কিছু এখানে, আচ্ছা ন্যাচারালাইজেশন বলতে কি বোঝায় শুনে না ভালো করে, হ্যাঁ? দেখো, মানে কি, ধরো রিডার্স ইজিলি আন্ডারস্ট্যান্ড ফেয়ারি টেলস বিকজ দে আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য কনভেনশন such as magical creatures, happy endings, moral lesson। মানে কোনো ফেয়ারি টেল মানে কি, সেখানে নীতিকথা থাকবে, সেখানে কোনো ম্যাজিক্যাল ক্রিয়েচার থাকবে, হ্যাপি এন্ডিং হবে, এগুলো আমরা জানি, তাই তো? তাহলে কি দেখো, সো হোয়াট উই সি দ্যাট, যে স্ট্রাকচারালিস্টরা বলছেন, স্ট্রাকচারালিস্ট ক্রিটিক যারা, যারা ওই টেক্সটের ইমেজকে ভ্যালু দেন, টেক্সটের পেজের উপরে কাজ, মানে দে ডু নট গো বিয়ন্ড দ্য টেক্সট। ওকে, সো দেখো, স্ট্রাকচারালিস্ট ইউজ দ্য টার্ম ন্যাচারালাইজেশন। স্ট্রাকচারালিস্ট কোন শব্দ ব্যবহার করছে? ন্যাচারালাইজেশন। মানে কি, এটার মানে কি, একজন রিডার্স কিভাবে একটা টেক্সটকে বোঝে সেটা বোঝানোর জন্য। ওকে, রিডার্স ইন্টারপ্রেট আনফ্যামিলিয়ার ইভেন্টস, অচেনা ঘটনাগুলোকে ব্যাখ্যা করে পাঠকেরা কিভাবে? বাই কানেক্টিং দেম উইথ দ্য কালচারাল নলেজ অ্যান্ড লিটারেরি কনভেনশন দে অলরেডি পজেস। তাদের যে অলরেডি নলেজ রয়েছে, সেখান থেকে তারা নতুন কোনো ঘটনাও যেন আইডিয়া করতে পারে। ওকে, সো মানে জনরা সুতরাং কি করে, একটা সেন্স তৈরি করতে সাহায্য করে একটা লিটারারি ওয়ার্ক সম্পর্কে। ওকে, একটা এপিক মানেই তুমি জানো সেখানে যুদ্ধ থাকবে, একটা ট্র্যাজেডি মানেই জানো সেখানে তোমার দুঃখ থাকবে, কমেডি মানেই যেন আনন্দ থাকবে। এই যে এটাকেই বলা হয় ন্যাচারালাইজেশন। মনে রাখবে, ফ্যামিলি রিসেম্বলেন্স বলে একটা কনসেপ্ট রয়েছে, যেটা কে দিয়েছে? লুডউইগ উইটেনস্টেন। লুডউইগ উইনস্টেন, দেখো লুডউইগ উইটেগেনস্টেন, মনে রাখবে, মনে রাখবে এটা। দেখো, এই ফ্যামিলি রিসেম্বলেন্স বলতে কি বোঝায়, যে অ্যাকর্ডিং টু দিস থিওরি নো সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক ইজ শেয়ার্ড বাই এভরি ওয়ার্ক উইদিন আ জ। দেখো, একটা জনরার মধ্যে প্রত্যেকটা লিটারি ওয়ার্ক তো যে একই বৈশিষ্ট্য বহন করবে তা তো না, এপিক মানে যে সবকটার একই বৈশিষ্ট্য থাকবে তা তো না। ইনস্টেড এর পরিবর্তে কি হবে, ওয়ার্কস বিলঙ্গিং টু দ্য সেম জ রিসেম্বল ওয়ান অ্যানাদার ইন ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, দেখতে অনেক দিক থেকে একই, জাস্ট অ্যাজ দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি
মে রিসেম্বল ইচ আদার উইদাউট অল শেয়ারিং দ্য সেম ফিচার্স। হয়তো সমস্ত বৈশিষ্ট্য এক না থাকলেও কিন্তু তারা দেখতে একদম একই হবে, এটাকে বলে ফ্যামিলি রিসেম্বলেন্স। যেমন ডিফারেন্ট ডিটেকটিভ নভেলস, বিভিন্ন গোয়েন্দা গল্প শেয়ার সাম ফিচার্স সাচ অ্যাজ মিস্ট্রি অর অ্যান ইনভেস্টিগেটর, এই সমস্ত কিছু থাকে। সুতরাং হাউএভার নট এভরি ডিটেকটিভ নভেল কন্টেন্স অল দিস এলিমেন্টস, প্রত্যেকটা ডিটেকটিভ নভেলে কিন্তু এই নভেলের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নেই। ওকে, কিন্তু কি ওভারঅল কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো থেকে আমরা চিনতে পারি যে এটা একই ফ্যামিলির, একই জন্মের মধ্যে পড়ছে, এটাকে বলে ফ্যামিলি রিসেম্বলেন্স। এই আইডিয়াটা কে দিচ্ছেন? লুডউইগ উইটিংস্টন। আর আমাদের সেভাবে জেনে লাভ নেই, ওভারঅল আমাদের জানা কমপ্লিট। এবার আমরা যাবো এখান থেকে কোয়েশ্চেন আনসারে। ওকে, দেখো আমি একটাই নোট দিয়েছি, জনরা বলতে কি বোঝায়, রাইট এ নোট অন জ। দ্য টার্ম জনরা ইজ ডিরাইভড ফ্রম দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনস টাইপ, কাইন্ড অর ক্লাস অফ লিটারেচার। ওকে, বিভিন্ন ধরনের জনরা কেমন হয় আমি দেখিয়ে দিয়েছি, দেখো এই যে। এবং দেখো দ্য আর্লিয়েস্ট সিস্টেমেটিক ক্লাসিফিকেশন অফ জ, তিনটা ভাগ করো তো, লিরিক, এপিক, ড্রামা, এই নোটটাই কিন্তু আসবে। রেনেসাঁ যুগে আমরা আস্তে আস্তে দেখছি পিওরিটি অফ জ, জনের কথা বলছে, পিওরিটি অফ জ, যে একটা জয়ের মধ্যে আরেকটা জ কিন্তু অ্যাড করা যাবে না, কোনটা হায়ার জ কোনটা লোয়ার জ সেটাও আমরা দেখাচ্ছি। এই যে এপিক ট্র্যাজেডি হচ্ছে হায়ার জনরের মধ্যে পড়ছে, লিরিক এপিগ্রামস এটা হচ্ছে বা প্যাস্টোরাল পোয়েট্রি এটা হচ্ছে ইনফেরিয়ার বা লোয়ার জনরের মধ্যে পড়ছে, দেখিয়েছি। 18th সেঞ্চুরিতে এসে কি হচ্ছে, নভেলের ডেভেলপমেন্ট হচ্ছে, রোমান্টিক মুভমেন্ট হচ্ছে, যেখানে কিন্তু লিরিক পোয়েট্রি সব থেকে গ্রেটার পজিশন পাচ্ছে। 1950 সালের পর আমরা দেখতে পাচ্ছি যে শিকাগো স্কুল কিন্তু জনরাকে বা আর এস ক্রেন এইসব লিটারেরি থিওরিস্টটা কি করছে, জনরাকে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বলছেন। নর্থ অফ ফ্রাইয়ের একটা বই রয়েছে অ্যানাটমি অফ ক্রিটিসিজম, মনে রাখবে। উনি ওখানে আর্কিটাইপাল থিওরি দিচ্ছেন, যেখানে কমেডি, রোমান্স, ট্র্যাজেডি, স্যাটায়ার রিপ্রেজেন্ট বলছে। উনি কি বলছেন যে প্রত্যেকটা জনরার একটা প্যাটার্ন রয়েছে, সেটা উনি দেখাবেন। দেখো সেম এভাবে নোটটা কমপ্লিট করেছি, এখানে 5 মার্কসের নোট তোমাদের কমপ্লিট। এই নোটটাই পরীক্ষার জন্য রেডি করবে, এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আশা করছি। এবং আমরা অলরেডি পুরো তোমাদের এই যে এই বইতে যা রয়েছে দেখো আমি সেভাবেই কমপ্লিট করেছি। দেখবে এই যে তোমাদের অ্যাকচুয়ালি আমি যেটা করালাম, প্রথমে যেটা শেখালাম তোমাদের, দেখো এই যে এটা এতক্ষণ ধরে যা যা পড়াচ্ছিলাম, এই পুরোটার কিছুই নয়, পুরোটাই হচ্ছে তোমাদের এম এইচ আব্রামসের বই থেকেই নেওয়া, সাথে আরও আমার কিছু নিজস্ব অ্যাড রয়েছে। দেখো জনরা বলতে কি বোঝায়, ফ্রেঞ্চ ইন অরিজিন, দেখো তিনটে ভাগে ভাগ করা হবে, লিরিক, এপিক, ওকে, ড্রামা। দেখো দ্য জেমস জয়েসের পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ দ্য ইয়াং ম্যান, এ টু জেড আশা করছি পেয়েছো তোমরা ওখানে। ওকে, দেখো এই যে আস্তে আস্তে যাও, দেখো শেক্সপিয়ার যে মজাটা করছেন ট্র্যাজেডি বিভিন্ন রকমের নাম দিয়ে, ট্র্যাজেডি, কমেডি, প্যাস্টোরাল কমিক্যাল। ওকে, 1950 সালের পরে কি হচ্ছে, দেখো ফ্যামিলি রিসেম্বলেন্স বাট কমপ্লিট, আর তো কিছু নেই তোমাদের। তাহলে কি একদম খুব ছোট্ট চ্যাপ্টার, কিন্তু খুব ভালো করে এটাকে শিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। জনরা তিনটে ভাগ, লিরিক, এপিক আর ড্রামা, কিন্তু আস্তে আস্তে এখন অনেক ডেভেলপ হয়েছে। এখন কি হয়েছে, আরো অ্যাড হয়েছে, বায়োগ্রাফি, নভেল, এই সমস্ত কিছু কিন্তু অ্যাড হয়েছে। কোয়েশ্চেন আনসার তোমাদের দিয়ে দিচ্ছি, ক্লাসের শেষে পিডিএফ তোমরা পেয়ে যাবে, কিন্তু জিনিসটা খুব ভালো করে কিন্তু শিখতে হবে। ওকে, দেখো তোমরা পারবে এ টু জেড, আই উইল কমপ্লিট ইচ অ্যান্ড এভরিথিং, আই উইল কমপ্লিট ইচ অ্যান্ড এভরিথিং, এ টু জেড তোমাদের আমি কমপ্লিট করিয়ে দেবো, পুরো মেজর পেপারের এ টু জেড, কিন্তু তোমাদেরকে শিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।